স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কি ছিল এটা? গ্রেনেড। হাতটা বাড়িয়ে রেখেই গম্ভীর স্বরে জবাব দিল ইরিশ। তৎক্ষণাৎ আটকে উঠল ঈশানী। খেই হারিয়ে তড়িঘড়ি করে আঁকড়ে ধরল ইরিশের বলিষ্ঠ খড়খড়ে হাতের আঙুল। উঠে দাঁড়িয়ে চারিদিকের পরিস্থিতি পরখ করে ঠোঁট ভেঙে কেঁদে উঠে ভীষণ কষ্টে বলল, দাও দাও করে আগুন জ্বলছে, কি করে বের হবো এখান থেকে? নাকি এখানে? ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে একপাল চাইল ইরিশ। ওকে আশ্বস্ত করে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে কাউকে কমফর্ট ফিল করাতে হয়, কিভাবে সাবলীল কথায় সান্ত্বনা দিতে হয়, কোনো কিছুই জানা নেই হৃদয়হীন লোকটার। ওর জীবনে তো সাবলীল বলেই কোনো শব্দের অস্তিত্ব নেই। যা আছে তা কেবলই ধ্বংসযোগ্য পাচারের নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা। জীবন মরণ পরিস্থিতিতেও ওর ডিকশনারিতে একটাই বাক্য প্রচলিত সবসময়: নিষিদ্ধ দুনিয়ার মাফিয়া বস কখনো হেরে যায় না। জীবনের অন্তিম প্রহর ঘনিয়ে হেলেও জয় নিশ্চিত করে তবেই মৃত্যুকে আলিঙ্গন করে সে। এরিসের ভাবনার মাঝেই গতি হারালো ধ্বংসলীলা। আক্রমণ পাল্টা আক্রমণের তাণ্ডবে থমথমে চারিপাশ। গুলির তীব্রতায় চোখের সামনে ঝাঁঝরা হয়ে গেল আইসক্রিম ভ্যানটা। গা ঢাকা দেওয়ার শেষ আশ্রয়টুকু এভাবে নস্যাৎ হয়ে যাওয়ায় আতকে ওঠে ঈশানী। ওকে টান মেরে বুকের একপাশে ফেলে দিয়ে অন্য হাতে সবেগে গুলি চালায় ইরিশ। পেছনের কয়েকজন দুর্বৃত্তকে পরপর মার্ডার করে ঈশানীকে নিয়ে দ্রুত হেঁটে পার্কের পেছনের এক্সিট ধরে সে। আগুনের কারণে রাস্তাটা ব্লক হয়ে আছে। পাশেই ভেন্টিলেটরের ছোট এক্সিট। আপাতত সেটাই গুলি করে উড়িয়ে দিল ইরিশ। অতঃপর ঈশ্বর কোমর চেপে ধরে চোখ মুখ খিচে লাফ দিল সেখান থেকে। ওদিকের গোলাগুলি এখনও চলমান। পাইথন লিডারের সব কৌশলী গার্ডসগুলো উপস্থিত হয়েছে ইতিমধ্যে। ভারী অস্ত্রের ঝনঝন আওয়াজ আর রাইফেল থেকে বের হওয়া ঝাঁঝালো বারুদের গন্ধে ভরে উঠেছে জায়গাটা। ক্ষণে ক্ষণে ছোট বড় গ্রেনেডের বিস্ফোরণ বিকট আওয়াজ তুলে কানে তালা লাগিয়ে দিচ্ছে যেন। একের পর এক বীভৎস লাশ পড়ে যাচ্ছে চোখের পলকে। চারিদিকে রক্তের ছড়াছড়ি। কংক্রিটের শক্ত প্রাচীরের আড়ালে জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে এক হাতে রিভলভার চালাচ্ছে ইরিশ। বুকের মধ্যে সজোরে চেপে ধরে রেখেছে ইস্যুকে। হঠাৎ এভাবে টান মেরে কাছে নিয়ে আসার দরুন ঝপাত করে খুলে গিয়েছে মাথার হুড়িটা। সেই সাথে সবগুলো চুল গিয়ে আছড়ে পড়েছে মাফিয়া বসের শরীরে। অকস্মাৎ ঘটনায় হাতের শক্তি উবে গেল ইরিশের। ঈগলের ন্যায় শিকারী মনোযোগের সবটুকু গ্রাস করে নিল একটা আদরে মুখের ঘোর লাগানো মুগ্ধতা। এতক্ষণে ইরিশ খেয়াল করলো সাকুরা ওর কতটা কাছে দাঁড়িয়ে, ঠিক কিভাবে গুটিসুটি মেরে অনেকটা সাহস জুগিয়ে দু হাতে খামচে ধরে রেখেছে ওর শার্টটাকে। আর অবশেষে চারিদিকের এত জ্বালা ও পোড়ার গন্ধের মাঝেও মেয়েটার শরীরে সবচেয়ে আলাদা, সবচেয়ে আকর্ষণীয় সুঘ্রাণ, যা বারবার মনোযোগ কেড়ে নেয় মাফিয়া বসের। সহসা চোখ বুজে গভীর শ্বাস টেনে বিড়বিড়ায় সে, ভ্যানিলা। এতক্ষণ দিশে হারা হয়ে শত্রুদের দিকে দৃষ্টি স্থির করে রাখলেও এরিসের অকস্মাৎ থমকে যাওয়া দেখে চোখ ঘোরায় ইস্যু। ওর স্থির সাবলীল অভিব্যক্তি দেখে আতঙ্কে দিক বিদিক জ্ঞান হারিয়ে ওকে ঝাঁকিয়ে উঠে বলে, ওরা চলে আসছে তো, জলদি কিছু করুন। ওর চোখে মুখে ভীষণ উদ্বিগ্নতার ছাপ। এরিস চোখ খুলল সবেগে। ঈশানীও তাকিয়েছিল ভয়ার্ত চোখে। ফলস্বরূপ আবারও ঘোলাটে দৃষ্টির মিলন হলো দুজনার। চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে বিষণ্ণ অনুভূতির মিশেলে চুপসে গেল ঈশানী। মুখ কালো করে নামিয়ে নিল অক্ষিপুর। তৎক্ষণাৎ সহিংস গোলাগুলির আওয়াজে যুদ্ধক্ষেত্রের মতো ঝনঝনিয়ে ওঠে চারিপাশ। গগন বিদারিত আওয়াজে ফের হকচকিয়ে ওঠে ইরিশের বুকে। মুখ লোকায় মেয়েটা কান্নার তোরে ঢেউ তুলে বলে, ওরা চলে এসেছে, এবার কি হবে? কে বাঁচাবে আমায়? ঈশানীর কথার মাঝেই আকস্মিক গতিতে একটা তেল চকচকে ধাতব বুলেট ছুটে এলো ওদের দিকে। তৎক্ষণাৎ ইস্যুকে নিয়ে হাওয়ার বেগে অন্য পাশে ঘুরে যায় ইরিশ। এবার দেওয়ালে পিঠ ঠেকেছে ঈশানীর, আর ওর মুখোমুখি ইরিশ। মাঝখানে কয়েক ন্যানো সেন্টিমিটার দূরত্ব মাত্র। ঈশানীর মাথার দুপাশে হাত রেখে শটান দাঁড়িয়ে আছে মাফিয়া বসটা। তার মুখভঙ্গিমা স্থির, ভাবলেশীন। ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। সেভাবেই নাজুক ভীতু মেয়েটাকে বাহুবদ্ধ করে দাঁতে দাঁত পিষল লোকটা। এরিসের গতিবিধি পর্যবেক্ষণ করে শুষ্ক ঢোক গেলে ইস্যু। ওর চোখের আড়ষ্টতায় বাঁকা হাসিতে ঠোঁট প্রসারণ করে ইরিশ। গম্ভীর স্বরে জবাব দেয়,
চিন্তা নেই, আমি বেঁচে থাকতে তুমি মরবে না। এরিস কথাটা বলতে বাকি মুহূর্তেই ভূমিকম্পের ন্যায় কাঁপন দিয়ে উঠল চারিপাশ। আচানক ঘটনায় দিকবিদিক হারিয়ে ছুটতে শুরু করে সকলে। অবাকের চরম সীমানায় পৌঁছে ঈশানী নিজেও ভ্রু কুচকালো কৌতূহলে। একটু পরেই মিসাইল বিস্ফোরণের বিকট আওয়াজে থরথরিয়ে কেঁপে উঠল পুরো শহর। কয়েক সেকেন্ডের মাঝে চোখের সামনে ভস্ম হয়ে গেল আগন্তুক আক্রমণকারীর দল। চোখ মুখ জ্বলে যাচ্ছে, জলোচ্ছ্বাসের জলের ন্যায় ছড়িয়ে যাচ্ছে আগুনের লেলিহান। পুরো ঘটনার সাক্ষী হয়ে স্তম্ভিত বাকরুদ্ধ ঈশানী। দেখে মনে হচ্ছে মেয়েটা শ্বাস নিতেই ভুলে গিয়েছে। নৃশংস পাপের শহর এই মস্কো, তার চেয়েও বেশি নৃশংস এই শহরের পাপী হৃদয়হীন মানুষগুলো। ঈশানীকে আরও এক ধাপ অবাকের চূড়ায় পৌঁছে দিয়ে জ্বলন্ত অগ্নিদাহ থেকে বেরিয়ে এলো একটা আক্রমণকারী লোক। মুমূর্ষ পায়ে সামনে এগোতে এগোতে নিঃশব্দে রাইফেল তাক করলো ইরিশের পানে। তবে ট্রিগার প্রেস করার সুযোগ হলো না আর। আগেই পিছনে না ঘুরে রিভলভারের সব কটা গুলিতে ওর মস্তিষ্কটা ঝাঁঝরা করে দেয় ব্লাডি বেস্ট খ্যাত মাফিয়া বস। ইরিশের এহেন বিভৎস কর্মকাণ্ডে আঁতকে উঠে ঈশানী। ওর নির্জীব প্রধান্বিত মুখের পানি চেয়ে হকচকিয়ে শুধায়, কি করে দেখলেন ওনাকে? তোমার চোখে। নিশ্চয়ই ঈশানীর অবাক চোখের মাঝে লোকটার প্রতিবিম্ব ফুটে উঠেছিল। তার মানে এতক্ষণ ওর চোখের মাঝেই ডুবেছিল ইরিশ। তবে ঈশানী আশ্চর্য হলো এই ভেবে যে লোকটার নিশানা কত নিখুঁত। সামান্য চোখের প্রতিবিম্ব দেখেই লোকটাকে শ্যুট করে দিল সে। একবার পেছনে অবধি তাকানোর প্রয়োজন বোধ করলো না। আরিশ, কাম ফাস্ট। এত কিছুর মাঝে হুট করে তুষারের স্মিত কণ্ঠস্বরের আওয়াজে সম্বিত ফিরে পায় ঈশানী। চোখ ঘুরে দেখতে পায় স্পোর্টস কার নিয়ে দাঁড়িয়ে আছে সে। এরিশ তৎক্ষণাৎ ইস্যুর হাতটা ধরে এগিয়ে যায় গাড়ির দিকে। দরজা খুলে কঠোর আদেশের স্বরে বলে, বসো। ঈশানী তাই করলো। এগিয়ে গিয়ে গুটি সুটি মেরে বসলো গাড়িতে। উপসতেই ভেতরে গিয়ে নিঃশব্দে গিয়ার টানলো ইরিশ। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ধ্বংসযজ্ঞের ওই স্থান ত্যাগ করে চলে গেল অনেক দূরে। গাড়ির মাঝে পিন পতন নীরবতা, নিরিবিলি সুন্দর বিকেলের সবটুকু প্রচেষ্টা মাটিতে মিশে গিয়েছে। চেরি ব্লসামসের স্নিগ্ধ গাছগুলো পরিণত হয়েছে দগ্ধ আবর্জনায়। সেসব ভাবলেই হিংস্রতার প্রভাবে চির বেরিয়ে ওঠে ইরিশের পৈশাচিক মস্তিষ্ক। ইচ্ছে করে এক্ষুনি গিয়ে সব কটার ছাই হয়ে যাওয়া মরদেহকে আবারও মেরে ফেলতে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। না তো এই মুহূর্তে কারোর সঙ্গে সামনাসামনি লড়াই করার সুযোগ ছিল ওর, কারণ সারাটাক্ষণ ভয়ের চোটে ওর সঙ্গে লিপ্টে ছিল একটা স্নিগ্ধ চেরি ব্লসমসের বাগান। পৃথিবীর সব চেরি ব্লসমস পুড়ে ছাই হয়ে গেলেও এটাকে সুরক্ষিত রাখায় সর্বদা তৎপর ইরিশ ইভান। খানিকক্ষণ সময় গড়ালে বিশাল রানওয়ের মাঝখানে এসে গাড়ি থামায় ইরিশ। অদূরে লাল নীল আলো জ্বালিয়ে প্লেন যাতায়াত করছে। খুব কাছে এয়ারপোর্ট হয়তো, তবে এটা প্রাইভেট রানওয়ে। গাড়ির জানালায় উঁকি দিতেই ইস্যু দেখল সামনের হেলিপ্যাডে দাঁড়িয়ে আছে কালো রঙা একটা লাক্সারিয়াস হেলিকপ্টার। তার বিস্তৃত পাখাগুলো চলন্ত, কিন্তু এখানে এসে হঠাৎ গাড়ি থামানোর কারণ ধরতে পারল না মেয়েটা। অগত্যা ওর ভেতরে ভেতরে বইতে শুরু করলো সংসার ঝোড়ো হাওয়া। নেমে এসো। গাড়ি থেকে নেমে ঈশানীকে সশব্দে আদেশ করলো ইরিশ। মেয়েটা শঙ্কিত হলো। ও আসলে ইরিশকে বিশ্বাস করে না মোটেই। এই নির্দয় লোকটা যখন তখন খারাপ কিছু ঘটিয়ে ফেলতে পারে, সেই ভয়ে ততস্থ ঈশানী। ফলস্বরূপ হাতের মাঝে হাত কচলাতে কচলাতে কুণ্ঠিত স্বরে বলল, নামবো মানে কোথায় যাব? এটা তো পেন্ট হাউস নয়। সচরাচর কৈফিয়ত দেওয়ার অভ্যেস নেই ইরিশের, তার উপর মেজাজটাও বিগড়ানো। সহসা শক্ত কঠিন আওয়াজে বলল, নাম তো বলছি নামো, মুখের উপর প্রশ্ন ছড়ার অভ্যাসটা বদলাও, এসব আমার একদম পছন্দ না। লোকটা এমনভাবে কথাটা বলল যেন নিজের বিয়ে করা বউকে মানিয়ে নিয়ে সংসারে অভ্যস্ত হওয়ার হুকুম করছে সে। ওদিকে ইরিশের কথায় ক্ষিপ্র হয়ে ওঠে ঈশানী। জোরপূর্বক তেজ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠস্বরে বলে, নামবো না, কিছুতেই নামবো না। আপনি নিশ্চয়ই আমাকে অন্য কোথাও নিয়ে বেঁচে দেবেন, তাই না? এমন কেন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? নিজের আত্মসম্মান, নিজের পবিত্রতা রক্ষার জন্য আর কত মিনতি করতে হবে আমায়? আপনাকে একটু দয়া নেই? কথা বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেয়েটা। ইরিশ আর জবাব দিল না কোনো। অকস্মাৎ গাড়ির দরজাটা খুলে হিংস্র শিকারীর ন্যায় একটানে ছো মেরে কাঁধে তুলে নিল মেয়েটাকে।
নিঃশব্দে ওর চিকন কোমরটা নিজের বলিষ্ঠ বাহুতে আঁকড়ে ধরে পা বাড়ালো হ্যালিপ্যাডের অভিমুখে। এরিসের কাণ্ডে হাত পা ছুটতে ছুটতে চেঁচাতে শুরু করে ঈশানী। সরু দুহাতে মাফিয়া বসের সুঢৌল পৃষ্ঠদেশে একের পর এক কিল ঘুষি দিতে দিতে শরীর কাঁপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। ওর কিল ঘুষিগুলো মোমের ন্যায় পিছলে যায় মাফিয়া বসের শরীর থেকে। সে পাহাড়ের ন্যায় অটল, শুষ্ক বরফখণ্ডের ন্যায় নির্জীব তার মুখাবয়ব। অবশেষে নিজের অপারগতায় মিয়ে গিয়ে ক্লান্ত স্বরে মিনতি করে ক্রন্দনরত মেয়েটা। দয়া করে আমাকে ওই নোংরা জায়গাতে পাঠাবেন না অরণ্য, আমি সত্যিই ভেঙে যাব। এরিস জবাব দিল না কোনরূপ। কাঁধ থেকে নামিয়ে আস্তে করে বসিয়ে দিল বিশাল হেলিকপ্টারে। কানে গুঁজে দিল বিশাল আকৃতির হেডফোন। অতঃপর নিজে গিয়ে বসলো ককপিটে। এরিসকে হেলিকপ্টার চালাতে এখন প্রথমবার দেখেনি ঈশানী, তাই অবাক হলো না খুব একটা, বরং অস্তিত্ব হারানোর শঙ্কায় গুটিয়ে গিয়ে অনর্গল চোখের জল বিসর্জন দিতে লাগলো নিঃশব্দে। এভাবে ফুপিয়ে কাঁদতে দেখে এতক্ষণে চোখ ঘোরালো এরিস। মস্তিষ্ক কিছুটা শিথিল হয়ে এলে গিয়ারে হাত রেখেই গমগমে আওয়াজে বলল, এই কাঁদছো কেন? মরছে কে? ভ্রুর ভাঁজে তীক্ষ্ণ কুঞ্চনে বিরক্তি ভাব সুস্পষ্ট। বোকা মেয়েটা চোখের পানি নাকের পানি একাকার করে ওষ্ঠপুট চেপে ধরে ফোপাতে ফোপাতে বলল, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? পেন্ট হাউসে। ছোট্ট করে জবাব দিল এরিস। অতঃপর এক টান মেরে মুখের মাস্কটা খুলে দীর্ঘশ্বাস ছেড়ে একাই বিড়বিড়ালো। ইট ওয়াজ আ ওয়ার্স্ট ডে। এরিসের কথা শুনে স্তব্ধ হয়ে গেল ঈশানী। ক্রন্দনরত ঠোঁটজোড়া তার ফাঁক হয়ে গেল আপনা আপনি। তৎক্ষণাৎ ব্যগ্র হাতে চোখ মুছে আশ্চর্য কণ্ঠে শুধালো, আমরা পেন্ট হাউসে যাচ্ছি? কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে তারকারাজির দল। তুষারের আচ্ছাদনে কিঞ্চিত ঘোলাটে আকাশপথ দুষ্কর পরিস্থিতিতে স্বয়ংক্রিয় মনোযোগটুকু গতিপথে নিবেশ করে নির্লিপ্তে হ্যাসূচক মাথা দোলায় এরিস। পরক্ষণেই প্রশ্নবাণ ছড়ে কৌতূহলী মেয়েটা, তাহলে হেলিকপ্টারে কেন? জঙ্গলের রাস্তায় গুপ্তঘাতক রয়েছে, ইভেন ওরা তুষারকে অ্যাটাক করেছে। দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। রাতের ঘুমন্ত শহরের দিকে নিষ্প্রভ নয়নে তাকিয়ে বিষণ্ণ মুখে বলে, আজ আপনাদের সহিংসতার জন্য কতগুলো সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে, একবারও ভেবে দেখেছেন? হু কেয়ার্স? গম্ভীর স্বরে জবাব দিল ইরিশ। লোকটার হৃদয়হীন কথায় আত্মাটা কেঁপে ওঠে ঈশানীর। মস্তিষ্ক চির বেরিয়ে ওঠে অযাচিত ক্ষুব্ধতায়। গলার স্বর খাদে নামিয়ে কিঞ্চিত তেতো স্বরে ইস্যু বলে, ওগুলো মানুষ ছিল, কোনো কীটপতঙ্গ নয়। সরল মেয়েটার কথায় কোনো রূপ প্রত্যুত্তর করল না ইরিশ। এমনকি ঘুরেও তাকালো না একবার, শুধু নিজের মনে ওড়ালো, তোমাকে সুরক্ষিত রাখার প্রশ্ন উঠলে কয়েকটা সাধারণ মানুষ কেন, পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতেও দ্বিধাবোধ করব না আমি। এরিশের মাঝে ভাবান্তর নেই কোনো। ধূসর বাদামি চোখজোড়া বরাবরের মতোই অনুভূতিহীন শূন্য। এমনকি কেউ নেই যার জন্য এই চোখে অনুভূতির জোয়ার বয়ে যাবে। পাঁকশুটে চেহারাটাতে কিছুটা আবেগ জাগ্রত হবে। ভেবে পায় না ঈশানী। অগত্যা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ সরিয়ে নিল নির্দয় লোকটার দিক থেকে। তবে চোখ সরাতে গিয়ে ঈশানীর দৃষ্টি আটকালো ইরিশের গলার কাছে নীল হয়ে যাওয়া ক্ষতস্থানে। ফর্সা কণ্ঠনালীতে দগদগে হয়ে যাওয়া বিভৎস ক্ষতটা চোখে লাগছে খুব। দেখে মনে হচ্ছে অনেক বেশি ব্যথা পেয়েছে, কিছুতে কামড়েছে মনে হয়। ক্ষতস্থানটা কিয়ৎক্ষণ পরক করে রিনরিনে আওয়াজে আগ বাড়িয়ে শুধালো ঈশানী, আপনার গলায় কি হয়েছে? ঈশানীর কথায় ভ্রম কাটে এরিসের। এক হাতে গিয়ার চেপে ধরে অজ্ঞাত ভঙ্গিমায় অন্য হাতটা নিয়ে রাখে নিজের গলার ক্ষতস্থানে। কয়েক মুহূর্তে সেখানটায় নির্বিঘ্নে হাত বলিয়ে তপ্ত স্বরে জবাব দেয়, দেখতেই পাচ্ছ ব্যথা লেগেছে। দেখে মনে হচ্ছে বোঝো কামড়েছে। মুখ ফসকে বাক্যটা বের হতে না হতেই ইস্যুর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এরিস। এরিসের ধূসর চোখের গহ্বরে লুকায়িত কঠোর নিষেধাজ্ঞা, যা দেখে আবারও চুপসে যায় ঈশানী। শুষ্ক একটা ঢোক গিলে চোখ সরিয়ে নিল আড়ষ্ঠতায়। ভীত মেয়েটার পানে নিষ্প্রভ দৃষ্টি স্থির রেখে হাসকি স্বরে বলে ওঠে এরিস, মনে হচ্ছে কি হয়েছে সেটা তোমার জানার খুব আগ্রহ।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তড়াক করে চোখ তুলে চাইল ঈশানী। এরিসের কথায় ঘোর অসম্মতি জানিয়ে বলল, মোটেই না, ক্ষতটা চোখে লাগছে, মলম লাগেনি তাই জানতে চেয়েছি। ঈশ্বর দিক থেকে চোখ সরিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হাসল ইরিশ। পরক্ষণেই ঠোঁটের হাসি মিলিয়ে গেল চিরাচরিত গাম্ভীর্যের আড়ালে। আকাশ পথের গন্তব্য ধরে এগোতে এগোতে অস্ফুটে বলে উঠল ইরিশ, সব ক্ষতই পীড়াদায়ক নয়, কিছু কিছু ক্ষত সুখের চিহ্নও বহন করে। এটা বোধহয় তেমনই এক সুখকর ক্ষত, তাই মলম লাগানোর প্রয়োজন বোধ করিনি। ইরিশের কথার মাথা মুন্ডু বুঝতে না পেরে নিঃশব্দে ঠোঁট উল্টালো ঈশানী। অতঃপর দৃষ্টি বাড়িয়ে চাইল তুষার আচ্ছাদিত শ্বেতকায় জঙ্গলের পানে। নৈশব্দে বরফে ঢাকা পাতাবিহীন নিস্তব্ধ জঙ্গলটাকে মৃত লাগছে, তবুও সেদিকে চেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ঈশানী। মনে মনে নিজেকেই নিজে আশ্বস্ত করে বলে, এতক্ষণে বোধহয় পেন্ট হাউসের কাছাকাছি চলে এসেছে হেলিকপ্টারটা। গভীর রাত, চারিদিকে কম্বল ছড়ানো শীতের ঘুমের আয়োজন। ঝিঝি পোকার অহর্নিশ গুঞ্জনে মাথা ধরে আসার উপক্রম। সেই সন্ধ্যা থেকে লঞ্চে বসে অপেক্ষারত ফ্লোরা ঈশানীর চিন্তায় ধরে আছে মাথাটা। কিছুতেই ঘুম আসছে না। মাফিয়াদের নৃশংসতার সম্বন্ধে বেশ ভালোই ধারণা রয়েছে ফ্লোরার। সহসা চিন্তার প্লাবনে ভেসে যাচ্ছে মস্তিষ্ক। ঠিক এমন সময় ধীর গতিতে পা টেনে টেনে পেইন্ট হাউসে প্রবেশ করে তুষার। ওকে আহত লাগছে। হাঁটুর কাছের অনেকটা জায়গা ধরে রক্তক্ষরণ হচ্ছে। চওড়া কপালের অবস্থা আরও বেগতিক, সেখানে আঘাতের নীল বর্ণ সুস্পষ্ট। বাম পাশের চোখটাও ফুলে ঢোল হয়ে আছে। অযাচিত পদচারণার শব্দে সচকিত হয়ে চোখ ঘোরায় ফ্লোরা। তখনই দেখতে পায় হিমালয়ের মতো শক্তপোক্ত মানবের ভঙ্গুর মুখাবয়ব। তুষারের এমন নাজেহাল অবস্থা দেখে হৃদয়টা ছ্যাদ করে ওঠে ফ্লোরার। তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওকে দুহাতে সামলায় মেয়েটা। লম্বা চওড়া পেটানো শরীরের অধিকারী তুষারের এক বাহু আঁকড়ে ধরতেই বড্ড বেগ পোহাতে হলো শীর্ণকায় ফ্লোরার। তবুও মুমূর্ষ শরীরটাকে টেনে টুনে নিয়ে এসে বসালো কাউচে। শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হলেও ভেতরের তির্যক মূর্তিমান সত্তার পরিবর্তন ঘটেনি মোটেও। আর না তো হৃদয়ের কোণে জড়ো হয়েছে বিন্দু পরিমাণ শঙ্কা। তুষারকে আধা শোয়া করে বসিয়ে দিয়ে ওর ঘাড়ের কাছে কুশন টেনে দিল ফ্লোরা। নিজ হাতে বুটগুলো খুলে একজোড়া স্বস্তিদায়ক স্লিপার এনে পরিয়ে দিল পায়ে। অতঃপর তাড়াহুড়ো করে কুসুম গরম পানি আর ফার্স্ট এইডস নিয়ে বসলো তুষারের ক্ষত সারাতে। এই সবগুলো কাজ বিনা বাক্যে করে গেল ফ্লোরা। মুখ ফুটে একটা কথাও জিজ্ঞেস করলো না তুষারকে, আর না তো একবারের জন্য চোখ তুলে চাইলো ওর মুখপানে। ফ্লোরার এহেন মন্থর নিশ্চুপ অভিব্যক্তি ভাবালো তুষারকে। সহসা আগ বাড়িয়ে প্রশ্ন ছুড়ল তুষার। গলার মাঝে কৃত্রিম গাম্ভীর্যতা ধরে রেখে বলল, সেদিন বকেছিলাম বলে এখনো রাগ করে আছো? তুষারের কথার মাঝে ঝট করে ওর মুখের পানে দৃষ্টিপাত করে ফ্লোরা। মহাবৃষ্টি ন্যায় ব্যাকুল চোখে লোকটাকে পরখ করে বলে, একটা প্রশ্ন করব? ফ্লোরার শুকনো মুখের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। সামান্য হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলে, ইউ ক্যান। আপনি কি সত্যি আমায় কোনো মাফিয়ার কাছে বিয়ে দিয়ে দিবেন? ফের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তুষারের প্রশস্ত বুক চিরে। সামনে হাঁটু ভাঁজ করে বসে থাকা সুন্দরী রুশো মেয়েটাকে নিষ্প্রভ চোখে পরখ করে তুষার। বলে, তোমার জন্য যেটা ভালো হবে সেটাই করবো আমি, বলোরা। অ্যারিসের মতো সবচেয়ে পাওয়ারফুল মাফিয়া বস খুঁজে নিয়ে আসবো আমি। ইভেন তোমার সুখের জন্য যা করতে হবে তাই করব। আপনি নিজেও তো মাফিয়া। হাতের কাজ অব্যাহত রেখেই প্রশ্ন ছড়ে ফ্লোরা। ওর এহেন প্রশ্নে সরল কপালে ভাঁজ টানল তুষার। এটুকুতেই মাস্টার মাইন্ড খ্যাত তুষারের বুঝতে বাকি নেই ফ্লোরার ভেতরে লালিত সুপ্ত অনুভূতির কথা। তবে তুষার তো এসব ভাবে না, কোনোদিন ভাবতে চায়ও না। নিজের গন্তব্যহীন অনিশ্চিত জীবনে কাউকে যোগ করার মতো সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই ওর। অগত্যা সরল মেয়েটার কথার পাছে চোয়াল শক্ত করে ফেলল তুষার। কঠিন স্বরে জবাব দিল, আমি কোনো মাফিয়া বস নই ফ্লোরা, আমি গ্যাংস্টার।
অতর্কিত অপমানে নীল হয়ে গেল ফ্লোরার ধপধপে ফর্সা ত্বক। গলার মাঝে দলা পাকালো কান্নার বাঁধ। জিভটা তেতু লাগছে ভীষণ, চাইলেও কথা বলার মতো আর শব্দ অবশিষ্ট নেই ওর। দিশেহারা মস্তিষ্কে সহসা মাথা নুইয়ে চুপচাপ হাতের কাজ চালায় মেয়েটা। দুজনের মাঝে অসহনীয় নীরবতা বিরাজমান। অনেকক্ষণ ধরে স্বাভাবিক থাকার চেষ্টা করেও ভেতরের অস্বস্তিটা কিছুতেই দমিয়ে রাখতে পারল না তুষার। অগত্যা ড্রেসিং করার মাঝপথেই উঠে দাঁড়ালো সে। ধীর কদমে ফ্লোরাকে ছাড়িয়ে সামনে এগোতে এগোতে নীরের স্বরে বলল, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঈশানীকে নিয়ে চিন্তার কিছুই নেই, ও ঠিক আছে। আরও একবার বক্ষ পিঞ্জরে কিঞ্চিত সাহস সঞ্চার করে পেছন থেকে গলা উঁচিয়ে জিজ্ঞেস করলো ফ্লোরা, আপনি কি কোনোদিনও কাউকে ভালোবাসবেন না তুষার? আর বিয়েও করবেন না? না। থমকে দাঁড়িয়ে স্পষ্ট আওয়াজে জবাব দিল তুষার। হতবিহবল মেয়েটার দিকে না তাকিয়েই গমগমে আওয়াজে বলে উঠল ফের, মাফিয়ারা কখনো কাউকে ভালোবাসে না, যদিও বা মনের দ্বন্দ্বে হেরে গিয়ে বেসে ফেলে, তাও আগলে রাখতে পারে না। কে বলেছে পারে না? আমার বাবা মা তো ভালোবেসে বিয়ে করেছিল। তুষারের যুক্তিতে ঘোর আপত্তি জানিয়ে প্রত্যুত্তর করল ফ্লোরা। তাদের শেষ পরিণতি নিশ্চয়ই তোমার অজানা নয়। তৎক্ষণাৎ সর্বশেষ আঘাত হেনে নাজুক মেয়েটাকে পুরোপুরি দাবিয়ে দিতে বিষাক্ত তীরের ফলার মতো বাক্য নিক্ষেপ করে তুষার। এরপর আর কণ্ঠনালী ভেদ করে কোনরূপ শব্দ উচ্চারণ করার সাহস পেল না ফ্লোরা। ভাঙা মনের সুপ্ত ব্যথাগুলো আলগোছে লুকিয়ে বিনা বাক্যে যেতে দিল তুষারকে। সত্যিই তো, অনিশ্চিত মরিচিকার মতো অন্ধকার জীবনের পিছু টান হটিয়ে রংধনুর মতো প্রণয়ের প্লাবনে গা ভাসানো কি এতটাই সহজ? তুষার আবৃত বিস্তর শ্বেতরঙা হাইওয়ে, জঙ্গলের সীমানা ছাড়িয়ে যতদূর চোখ যায় ততদূর অব্দি ভয়াল রাতের তমসাচ্ছন্ন গর্জন, বরফের ঝাঁঝ মিশ্রিত বৈরী হাওয়ায় হিম শীতল চারিদিক। বছরের এই সময়ে শহরগুলো হয়ে পড়ে কিছুটা জনমানবশূন্য আর ফাঁকা। নিগুড়ো হাড় কাঁপানো ঠান্ডায় ভর করে সন্ধ্যাক্ষণে বাড়ির দাঁড়াটে সকলে। অতঃপর অ্যান্টিকের জানালাগুলো বন্ধ করে, ঘরের মাঝে ফায়ার প্লেস চালিয়ে একটু একটু করে হাত লাগায় টুকটাক ইনডোর ডেকোরেশনে। সেই সাথে অধীর অপেক্ষায় দিন গুনতে শুরু করে বছরের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসের। অথচ এই নিবিড় নিস্তব্ধ তুষার আচ্ছাদিত নিশীথের শিখারে বেরিয়েছে একজোড়া কুটিল বিধ্বংসী চোখ। তার গভীর তীক্ষ্ণ দৃষ্টিপাত জুড়ে ঘনীভূত হয়েছে পাশবিক অগ্নিদাহ। যতটা প্রতিহিংসার দাপটে অক্ষেপর ছেয়ে গিয়েছে পৈশাচিক হিংস্রতায়, ঠিক ততটাই সাবলীল তার মুখাবয়ব। চোয়ালের মাঝে অনবরত ঘুরপাক খাচ্ছে পেপারমিন্ট ফ্লেভারের আধ খাওয়া চুইংগাম। তখন থেকে চেপোতে চেপোতে স্বাদটা কেমন পাংশে হয়ে এসেছে, তবে এই মুহূর্তে তুচ্ছ চুইংগামে কোনরূপ মনোযোগ নেই গাড়িতে বসা মানুষরূপী দানবীয় শিকারটির। প্লেলিস্টে ডার্ক মিউজিক চলছে, সেই সুরের মূর্ছনার সঙ্গে তাল মিলিয়ে দ্বিধাহীন লোকটা গাড়ির জানালায় কুনুই ঠেকিয়েছে অকপটে, অন্য হাত স্টিয়ারিংয়ে বজায় রেখে স্পিডোমিটারে 100-র ঊর্ধ্বে গতি তুলে হাইনার মতো তাড়া করে বেড়াচ্ছে সামনে ছুটে চলা ব্ল্যাক মার্সিডিসটাকে। একজন অতর্কিতে হন্যে হয়ে ছুটছে, আর অন্যজন নৈশব্দে ঠান্ডা মাথায় তাড়া করে বেড়াচ্ছে তাকে। এভাবেই হাওয়ার বেগে অতিক্রম হচ্ছে মাইলের পর মাইল। চোখের পলকে এক এক করে পেরিয়ে যাচ্ছে হাইওয়ে, কখনো সূক্ষ্ম ওভারটেক তো কখনো সরাসরি ইউটার্ন। এভাবেই চলে যাচ্ছে ঘন্টা খানিকের এই চোর পুলিশ কাহিনী। তাও কিছুতেই ধরাশাহী হচ্ছে না গতিহীন ব্ল্যাক মার্সিডিসটা। ভেতরে যে কোনো একটা সুদক্ষ কার রেচার বসে নেই তার গ্যারান্টি কোথায়? তবে পেছন থেকে ছুটে আসা BMW মালিকও যে এত সহজে ছাড়বে না তার শিকারকে, সেটা এতক্ষণে সুস্পষ্ট। প্রায় 2 ঘন্টার চলমান স্নায়ু সংসিহিতার ইতি টেনে অকস্মাৎ গতি হারায় ব্ল্যাক মার্সিডিস। রং সাইড থেকে আগত লরির ধাক্কায় মাত্রাহীন চলন্ত গাড়িটা কয়েক হাত দূরে ছিটকে গিয়ে উল্টে পড়ে মাঝ রাস্তায়। চোখের সামনে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় ব্র্যান্ডেড নিউ গাড়িটা। পিছনে এখনো BMWর শটান অবস্থান। মনে হচ্ছে গাড়ির ভেতরের মানুষটাকে পুরোপুরি নিঃশেষ না করে এক পাও এগোবে না সে। কাম অন,
রাত শেষ হয়ে যাচ্ছে। চোয়াল শক্ত করে আপন মনে বিড়বিড়ায় পেছনের শিকারিটা। তন্মধ্যে চূর্ণ বিচূর্ণ গাড়ির দরজা ঠেলে পা টেনে টেনে বেরিয়ে আসে আহত লোকটা। রক্তের তোরে ঝুপঝুপ করছে তার সমগ্র শরীর, পা ভেঙে বেঁকিয়ে গিয়েছে। থেতলে যাওয়া মাংসপেশির ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে জীবন্ত শ্বেতরঙা তরতাজা হাড়গোড়। তাও রুগ্ন শরীরটাকে টেনে হিঁচড়ে সামনের দিকে ছুটে চলার বৃথা চেষ্টা অব্যাহত রেখেছে লোকটা। যদিও তার সমস্ত শরীর জুড়ে ভর করেছে ভয়াবহ রুগ্নতা, তবে ল্যাম্প পোস্টের নিয়ন আলোক শিখায় স্পষ্ট তার বিধ্বস্ত মুখাবয়ব। লোকটা অন্য কেউ নয়, ড্যানিয়েলের একমাত্র বিশ্বস্ত স্পাই এডওয়ার্ড ফ্র্যাঙ্কি, যে এই মুহূর্তে আসন্ন মৃত্যুকে মাথায় নিয়ে ছুটেছে দিক বিদিক। তবে পেছনের গাড়িতে অবস্থানরত মানুষরূপী পিশাচটার বোধহয় কিঞ্চিত দয়া অনুভব হলো না তার প্রতি। উল্টো নির্জীব হয়ে পড়া ক্রোধান্বিত সত্তাটাকে পুনরায় জাগ্রত করে দাঁতে দাঁত চাপে সে। তৎক্ষণাৎ গিয়ার টেনে গাড়ি স্টার্ট দেয় সবেগে। গতিপথ একই, তবে গাড়ি এখন দ্বিগুণ তালে ছুটছে। যতটা দ্রুত এগিয়ে গেলে মানুষের পলক ফেলার সময়টুকু অবশিষ্ট থাকে না, ঠিক ততটা দ্রুত স্পিড বাড়িয়ে আলো আধারির মাঝেই ফ্র্যাঙ্কির মুমূর্ষ দেহটাকে রাস্তায় পিষে দিয়ে গেল এক নিমেষে। অতঃপর গাড়ি ঘুরিয়ে ফের পিছিয়ে এসে একাধিক চাকার ঘর্ষণে ছিন্ন ভিন্ন করে রাস্তার পিচের সঙ্গে মিশিয়ে দিতে লাগলো ফ্র্যাঙ্কির অর্ধমৃত দেহাবশেষ। যতক্ষণ পর্যন্ত গাড়ির নিচে শক্ত কিছু অনুভব হয়েছিল, ঠিক ততক্ষণই চাকার সঙ্গে দেহটাকে জ্যান্ত পিষেছিল লোকটা। ছিন্ন ভিন্ন দেহটাকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তের স্রোতে ভরে উঠেছিল বিএমডব্লিউর সমস্ত জানালাগুলো। গাড়িটিকে দেখে মনে হচ্ছিল হ্যালোইনের কোনো জলজান্ত কস্টিউমস, যার ভেতরে স্বয়ং অবস্থানরত ভয়ঙ্কর কদাচিৎ এক ডেভিল কিং। চোখ দুটো ঘুমন্ত হায়নার মতো নেতিয়ে থাকলেও চারিপাশে তর তাজা রক্তের উৎকট গন্ধে অচিরেই তৃপ্তিতে ঠোঁট প্রসারিত হলো। ড্রাগন হান্টার গ্রুপের মূল ভবনটা ভয়াবহ নিস্তব্ধতায় একীভূত। নিভৃত মৃত্যুপুরীর মতোই চারিদিক থমথমে। সব সময় যান্ত্রিক মানবের ন্যায় দায়িত্বরত গার্ডসগুলো অত্যাধিক সংখ্যায় জর্জরিত। কোনো এক অযাচিত কারণবশত তারাও আর চিন্তিত। ভয়ের ক্লেশে শুকিয়ে আছে প্রত্যেকের অন্তরাত্মা। মাত্রাতিরিক্ত শীতল আবহাওয়ার মাঝেও ঘামে জুভুথুভু শরীরে জড়ানো বিশেষ কালো পোশাক, হাতের মাঝে চেপে ধরে রাখা শর্ট কানগুলোর অজ্ঞাত কম্পন বেগতিক। এরই মাঝে বক্ষ গহ্বরে জমে থাকা আতঙ্কিত রুহুটাকে আচানক কণ্ঠনালীতে ঠেলে দিয়ে আগমন ঘটে ড্যানিয়েল এবং তার ব্যক্তিগত ফরেন্সিক টিমের। পরনে কালো স্যুট, হাতের মাঝে জল করছে ধারালো চাপাতি, যা দেখা মাত্র চিরাচরিত স্থির হয়ে দাঁড়িয়ে থাকা রোবোটিক গার্ডসগুলো এখন ভয়ের তোরে নড়ে ওঠে কিছুটা। ড্যানিয়েলের গম্ভীর চোখে দাও দাও করছে প্রতিহিংসার লেলিহান। লবিতে ঢুকে ডানে বামে কোনরূপ অতর্কিত দৃষ্টিপাত না করেই লম্বা পা ফেলে হনহনিয়ে ঢুকে গেল ভেতরের সিক্রেট কামরায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করা মাত্রই ভল ভলিয়ে নাকে এসে হানা দেয় মৃত লাশ থেকে নির্গত এক বিটখুটে দুর্গন্ধ। গম্ভীর মুখে ভাঁজ পড়ে ড্যানিয়েলের। এহেন বেগতিক দুর্গন্ধে টিকতে না পেরে সকলে নাকের ডগায় রুমাল চাপলে ড্যানিয়েল নিরুদ্বেগ। সে সামনের দিকে চেয়ে আছে এক দৃষ্টি। মাথার উপর বিস্তৃত সিলিং, তাতে একে একে উল্টো হয়ে ঝুলে আছে ড্যানিয়েলের দূরদর্শী বিচক্ষণ সব স্পাইদের মরদেহ। প্রত্যেকের চেহারা বিভৎস, দেখেই বোঝা যাচ্ছে ভয়াবহ ট্র্যাজেডিক মৃত্যু দেওয়া হয়েছে তাদের। জঙ্গলি হায়নার মতোই একে একে শিকার করা হয়েছে প্রত্যেককে। মৃত্যুর ধরন অনেকটা কাছাকাছি, মনে হচ্ছে সবগুলোই একজনের কাজ। মরা লাশগুলোকে নিষ্প্রভ নয়নে পরখ করতে করতে এক পর্যায়ে ড্যানিয়েলের দৃষ্টি আটকালো পেছনে ঝুলে থাকা সবচেয়ে নিকৃষ্ট লাশটার পানে। মুখ চেনার উপায় নেই, চোখ দুটো কোঠরে নেই, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে মাথার খুলিটা ভেঙে চুরে তরতাজা মগজ পর্যন্ত দৃশ্যমান। ধীর কদমে ড্যানিয়েল এগিয়ে গেল বিভৎস মৃতদেহটার দিকে। বিষণ মুখাবয়বে প্রতিহিংসার দাপট খেই হারিয়েছে কিছুটা। বেজার মুখে নিজের বলিষ্ঠ খড়খড়ে হাতটা আস্তে করে ওই চূর্ণ বিচূর্ণ মগজের উপর রাখলো ড্যানিয়েল। অতঃপর
সেখানটায় আবেশিত হাত বুলিয়ে তপ্তস্বরে বিড়বিড়িয়ে হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।